উচ্চ মাধ্যমিকের প্রশ্নের 2020 সালের যে প্রশ্নটা এসছে সেটা তোমরা দেখে নাও। অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, বারবার এই ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। প্রথম প্রশ্নটা বলছে ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে বার্নার্ড বারুচ। 3 নম্বর দাগের মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে। 4 নম্বর দাগের পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন দেখো, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হলো পররাষ্ট্রনীতি। কথাটি কে বলেছে? উত্তর হবে F.H. হার্টম্যান। 6 নম্বর দাগে দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কাঠমান্ডু। 7 নম্বর দাগের সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? উত্তর হবে গুডরিচ। পরের প্রশ্ন দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? উত্তর হবে 1/3 সদস্য। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত? উত্তর হবে 5 জন। পরের প্রশ্ন দেখো তোমরা, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ দ্বারা নির্বাচিত হন? উত্তর হবে সাধারণ সভা। পরের প্রশ্ন দেখো তোমরা, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক কার, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। একথাটি কে বলেছেন? উত্তর হবে আবেসিয়ে। 12 নম্বর দাগের আইনসভায় উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোন দেশে? ব্রিটেনে। পরের প্রশ্ন, এককক্ষবাদের সমর্থক হলেন? উত্তর হবে লেস্কি। 14 নম্বর দাগের ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল, কি ভীষণ সে অন্ধকার, একথা বলেছেন কে? লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো কোনটা হবে? সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, প্রকৃত শাসক হলো ড্যাশ, ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি করা হয়নি? উত্তর হবে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। পরের প্রশ্ন দেখো, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো তোমরা, উনিশ নম্বর দাগের বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় কত বছর? 25 বছর। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে? উত্তর হবে লোকসভা। 21 নম্বর দাগে দেখো, ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় কত সালে? 1973 সালে। 22 নম্বর দাগের বলেছে কলকাতার পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর। 23 নম্বর দাগের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত? উত্তর হবে 5 থেকে 30 জন সদস্য নিয়ে। 24 নম্বর দাগের জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে? ডিএম। এবার আমরা এসিকিউ আলোচনা করব। এই এসিকিউর মধ্যে প্রথম প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে প্রক্সি ওয়ার এবং কুদেতা। অথবা দেওয়া আছে কিউবা সংকট কবে দেখা দেয়? উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে।
দু নম্বর দাগের সল্ট এর পুরো নাম কি হবে? সল্টের পুরো নাম হবে স্ট্র্যাটেজিক আর্মস লেজিসলেশন টক্স। অথবা দেওয়া আছে গ্লাসনস্ট কি? উত্তর হবে গ্লাসনস্টের অর্থ হলো মুক্ত মন ও উন্মুক্ত ব্যবস্থার প্রতিষ্ঠা। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে নোটিফিকেশানটা তোমাদের প্রথমেই চলে যায়। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বারবার তোমাদের কাছে আমি বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরের প্রশ্ন দেখো, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? পরের প্রশ্ন দেখো, উত্তর দেখো, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছিলেন কে? প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ। 4 নম্বর দাগের জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জওহরলাল নেহেরু। অথবা দেওয়া হচ্ছে দেখো, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? উত্তর হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের অবসানের উদ্দেশ্যে 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। 5 নম্বর দাগের সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? উত্তর হবে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 6 নম্বর দাগের NIEO কি? এর পুরো নাম হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, যা বিশ্বের রাজনৈতিক অর্থনীতির বিকল্প পথের সন্ধান দেয়। 7 নম্বর দাগের সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে। একেই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে। অথবা তো আছে অচি পরিষদের একটি কাজ লেখো। উত্তর হবে জাতিপুঞ্জের অচি পরিষদের একটি অন্যতম কাজ হলো অচি অঞ্চল পরিদর্শন করা। 8 নম্বর দাগের ইউনেস্কো কথাটির পূর্ণ রূপ কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 9 নম্বর দাগের দেখো ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের বিষয়ে অসম্মতিসূচক ভোট দানের ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে। অথবা তো আছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? উত্তর হবে সনদ বা চার্টার। 10 নম্বর দাগে দেখো জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হবে অ্যান্টোনিও গুতেরেজ। 11 নম্বর দাগের জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি বললাম। 11 নম্বর দাগের স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক কে? উত্তর হবে মন্তেস্কু। অথবা তো আছে আমলাতন্ত্র বলতে কি বোঝো? রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত অভিজ্ঞ নিরপেক্ষ অরাজনৈতিক অংশের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। 12 নম্বর দাগের অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? উত্তর অনেক সময় আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকেন। এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়। 13 নম্বর দাগের কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়। অথবা দেওয়া আছে রাষ্ট্রপতির তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। 14 নম্বর দাগের রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। 1 নম্বর দাগের বলেছে যে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, এটা বলা হয়েছে 157 নম্বর ধারায়।
পরের প্রশ্ন দেখো 14 নম্বর দাগের রাজ্যপালের যোগ্যতা, ওটা বললাম। 15 নম্বর দাগের ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? উত্তর হবে পঞ্চায়েত সমিতি। পরের প্রশ্ন অথবা দেওয়া বড় কমিটি কি? 1973 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গে পৌর আইন অনুসারে পৌরসভার 6টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয়। পৌরসভার স্বপরিষদ চেয়ারম্যানের অধীনে থেকে বড় কমিটি কার্যাবলী পরিচালনা করে। 16 নম্বর দাগের পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করে দেবে। আর কমেন্ট যদি তোমরা করতে চাও অবশ্যই কমেন্ট করবে, তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে সে সম্পর্কে বলবে। 1 নম্বর থেকে বলেছে রাজ্য সরকারের দেওয়া অর্থ সাহায্য। 2 নম্বর নিজস্ব সূত্র থেকে কর বাবদ সংগ্রহ করার অর্থ।